ঠিক আছে, তো পূজা পরীক্ষা দাও। আর শুভম মন্ডল বলছো কেমন আছেন স্যার? ওকে ভালো আছি। তোমরা অনেকেই এসএমএস করছো এবং অনেকেই তোমরা জানতে চাইছো, তো তোমাদের সবাইকে সবাইকে আমার তরফ থেকে সবাইকে একরাশ গহন গভীরের ভালোবাসা জ্ঞাপন করছি। আর তোমাদের পরীক্ষা সব্বার যেন ভালো হয় এই আশা রেখে কিন্তু আমি এখন এই মুহূর্তে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোল তোমাদের আজকে কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য, সম্পূর্ণ ফাইনাল পরীক্ষার জন্য দেখো আমার মাথার দেখ একদম ডান দিকে রয়েছে তোমাদের মক টেস্ট নাম্বার 1 ফাইনাল পরীক্ষার জন্য মক টেস্ট নাম্বার 1 আজকে থেকে শুরু করলাম। আর আর একটা কথা তোমরা লাস্টে আমাকে বলবে, এই আজকে তোমাদের ভূগোল নিচ্ছি, কালকে তোমাদের পরিবেশবিদ্যা, পরশু তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স, অন্যদিকে হিস্ট্রি, এডুকেশন। কে কোন সাবজেক্টগুলো তোমরা পরীক্ষা দিতে চাইছো, মক টেস্ট দিতে চাইছো, আমাকে কমেন্ট করে, তবে এখন নয়, লাইভ ক্লাস শেষ হয়ে গেলে তবেই আমাকে কমেন্টে উত্তর দেবে, কারণ এখন কমেন্ট করলে কিন্তু এগুলো থাকবে না। সুতরাং পরে আমাকে কমেন্ট করবে। যাই হোক, তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা। তোমরা আশা করি ভালো আছো। আজকে এই মুহূর্তে তোমাদের চলছে উচ্চ মাধ্যমিক এইচএস হায়ার সেকেন্ডারি 2025 এর ভূগোল মক টেস্ট চলছে। আজকে ডে 1, নতুন ভাবে আজকে শুরু করলাম ডে 1। চলো তাহলে তোমরা এগিয়ে চলো, কি কি আছে আমি দেখে নিচ্ছি। চলো চলো, উচ্চ মাধ্যমিক ভূগোল WBHSCSE ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন জিওগ্রাফি লাইভ মক টেস্ট ভূগোল পরীক্ষার প্রশ্ন এক্সাম আজকে 1, আজকে ফাইনাল পরীক্ষার জন্য এক্সাম 1 চলছে। তারিখ তোমাদের 18 তারিখে কিন্তু ভূগোল পরীক্ষা। এই 18 তারিখে ভূগোল পরীক্ষার মধ্যে প্রথমেই রয়েছে তোমাদের ক বিভাগের মধ্যে প্রথম রয়েছে সঠিক উত্তরটি বেছে নাও, সকল প্রশ্ন আবশ্যিক, অর্থাৎ এমসিকিউতে কোনো রকম অথবা থাকবে না। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে গ্রেড বা ক্রম। গ্রেড বা ক্রম শব্দটি প্রথম কে ব্যবহার করে? জিকে গিলবার্ট, W.D. থর্নবেরি, সিতে রয়েছে আর্থার হোমস, ডিতে রয়েছে W.M. ডেভিস। উত্তর কি হবে? চট জলদি বলে দাও, আমি কারো নাম বলবো না, তোমরা আমি দেখে যাব। তোমরা সবাই উত্তর সঠিক করেছো। জিকে গিলবার্ট। যদি কেউ পারো সালটি তোমরা বলে দিতে পারো, জিকে গিলবার্ট কত সালে গ্রেট কথাটি বলেছে? আমি লাস্টের টুকু বলে দিলাম, 76 খ্রিস্টাব্দে, মানে লাস্টের টুকু। প্রথমে কি আছে তোমরা বলবে। চলো, তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক, এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 2-এ সোয়ালো হোল, যে পথ দ্বারা ভূগর্ভের সঙ্গে যুক্ত থাকে তাকে কি বলে? দেখো, তোমরা তো জানো, তোমরা জানো যে তোমরা জানো যে কাস্ট বা চুনাপাথর যুক্ত অঞ্চলে, দেখো এই যে কাস্ট বা চুনাপাথর যুক্ত অঞ্চলে যে নদী প্রবাহিত হয়, ঠিক আছে, সেই নদীর মধ্য দিয়ে, নদীর মধ্যে অনেক সময় সোয়ালহোল বা সিঙ্কহোল থাকে, এর মধ্য দিয়ে এই নদীর উপত্যকার মধ্যে অনেকগুলো সোয়ালহোল থাকে, এর মধ্য দিয়ে, এই সোয়ালহোলের মধ্য দিয়ে ভূগর্ভে জলগুলো চলে যায় ভূ অভ্যন্তরে। এই পথগুলোকে কি বলে? এই পথগুলোকে কি বলে? চটজলদি বলবে। তোমরা বলে দিয়েছো পুনর, উত্তর সঠিক, আমার কিছু বলার নেই। পুনর, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে রয়েছে 3-এ সামুদ্রিক সঞ্চয়ের ফলে সৃষ্ট বাঁধের একাংশ যদি সমুদ্রে প্রক্ষিপ্ত হয় এবং অন্য প্রান্ত স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে, তখন তাকে কি বলে? ট্রম্বলো, স্পিট, লেগুন, অগ্রভূমি। কি হবে? দাগ নাম্বার বলবে, কিন্তু দাগ নাম্বার ছাড়া কোনো কাজ হবে না। দেখে নিচ্ছি কে কি বলবে, আমি অবশ্যই দেখে নিচ্ছি। দাগ নাম্বার 3-এর বি প্রামাণিক বলছে, 3-এর বি দেখে নিচ্ছি। স্পিড, স্পিড আমি বলে দেবো। দেখো, ট্রম্বেল হবে না, তোমরা জানো। অগ্রভূমি হবে না, তোমরা জানো। লেগুন হবে না, স্পিড। ঠিক আছে, উত্তর তোমাদের সঠিক হয়েছে স্পিড। ঠিক আছে, উত্তর সঠিক, তোমাদের উত্তর বি ইজ দ্য কারেক্ট আনসার। ধন্যবাদ। হ্যাঁ, স্পিড উত্তর। ঠিক আছে, দেখে নিচ্ছি দাগ নাম্বার কিন্তু বলবে। এরপরে চলো দেখে নিচ্ছি তোমাদের 4-এ পুনর্জন্ম লাভের ফলে গঠিত নবীন নবীন ও প্রবীণ উপত্যকা যেখানে মিলিত হয় তাকে কি বলে? তাকে কি বলে?
দেখে নিচ্ছি তাকে কি বলে, কে বলবে? এই অঞ্চলটাকে কি বলে দেখো, এই যে এই অঞ্চলটাকে কি বলে? দেখে নিচ্ছি, বি নিকবিন্দু। তোমাদের উত্তর সঠিক, উত্তর কিন্তু সঠিক হয়েছে নিকবিন্দু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে এই অঞ্চলটা নিকবিন্দু, ঠিক আছে? এই যে নদীর এই অঞ্চলটা পুরাতন নবীন এবং প্রবীণ উপত্যকা, এটা হলো নবীন উপত্যকা, এটা হলো প্রবীণ উপত্যকার এই বিন্দু যেখানে মিলিত থাকে নিকবিন্দু বলে। আর নিকবিন্দুর জায়গায় কিন্তু জলপ্রপাত তৈরি হয়, এটাও কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? এরপরে চলো রয়েছে তোমাদের পাঁচে, বলা হয়েছে মালভূমির খাড়া ঢালে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে তাকে বলা হয় বৃক্ষরূপী জলনির্গম প্রণালী। বিতে রয়েছে সমান্তরাল জলনির্গম প্রণালী, সিতে রয়েছে আয়তকার জলনির্গম প্রণালী, ডিতে রয়েছে কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী। দাগ নাম্বার বলবে, দাগ নাম্বার কিন্তু বলবে, ঠিক আছে? যারা করেছো কি সমান্তরাল জলনির্গম প্রণালী, বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো পাঁচে বি। দেখো মালভূমি অঞ্চল, এই যে মালভূমি অঞ্চল, এই যে মালভূমি অঞ্চল দেখতে পাচ্ছ তো, চোখ দিয়ে দেখে নাও মালভূমি অঞ্চল। এই মালভূমি অঞ্চল থেকে যখন নদীগুলো নিচের দিকে নেমে আসে, দেখো প্রত্যেকটি নদী কিন্তু কি হবে, সমান্তরাল। দেখো সমান্তরাল জলনির্গম প্রণালী, তার মানে অপশন কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। মালভূমি অঞ্চল থেকে যে নদীগুলো নেমে আসে সেটা কিন্তু সমান্তরাল জলনির্গম প্রণালী, তার মানে তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। যারা করেছো বি, বি কিন্তু সঠিক। এরপরে রয়েছে দেখো তোমাদের ছয়, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের উদাহরণ কি? দেখো উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রাথমিক মৌল রয়েছে, প্রাথমিক মৌল রয়েছে, সেই মৌলটির নাম কি? লোহা, ম্যাঙ্গানিজ, সিতে রয়েছে তামা, ডিতে রয়েছে নাইট্রোজেন। তোমাদের উত্তর সবাই সঠিক হয়েছে, নাইট্রোজেন। ভেরি গুড, ভেরি গুড, নাইট্রোজেন, থ্যাংক ইউ। নাইট্রোজেন সঠিক উত্তর, ঠিক আছে? এন, পি, কে, এই তিনটিকে কিন্তু প্রাথমিক পুষ্টি মৌল বলা হয়, এন, পি, কে, তার মানে নাইট্রোজেন। নাইট্রোজেন কিন্তু একদম ফার্স্টে রয়েছে নাইট্রোজেন, ঠিক আছে? তোমাদের উত্তর সঠিক। এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে, নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলের মৃত্তিকা হলো কোনটি? দেখো ভার্টিসল, অক্সিসল, মলিসল, তারপরে জেলিসল। দেখো চারটির মধ্যে কি হবে? দাগ নাম্বার অবশ্যই আমাকে দেবে। দেখো ঠাকুরু ঠাকুর দাস, দেখো দাগ নাম্বার কিন্তু বলবে, লাকি দাগ নাম্বার বলবে, দীপ দাগ নাম্বার বলবে, প্রদ্যুৎ, প্রদ্যুৎ দাগ নাম্বার সি বললো, মলিসল, ঠিক আছে? রক, রক বলছে দাগ নাম্বার দিয়েছে নয়নতারা মাঝি, ওকে। শুভজিৎ দাগ নাম্বার দিয়েছে, বাপি, অঙ্কিত, তোমাদের উত্তর গৌরব, সুসেন, সুসেন তোমরা, মুক্তার, মুক্তার, তারপরে আছে সাদিয়া খাতুন, গেমার, ঠিক আছে? তোমাদের সবাই নাম বলতে পারলাম না, তার জন্য এক্সট্রিমলি সরি। উত্তর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এই মলিসল হলো দেখো একদম পর্জল মৃত্তিকা, পর্জল মৃত্তিকা, এটাও মাথায় রাখবে, মলিসল কিন্তু পর্জল মৃত্তিকার উদাহরণ, ঠিক আছে? এরপরে চলো রয়েছে তোমাদের আটে রয়েছে এল নিনো। এল নিনোর আবির্ভাবের বছরে উষ্ণ উষ্ণ সমুদ্র স্রোত দেখা যায় কোথায়? দেখো এল নিনোর আবির্ভাবের সময় উষ্ণ সমুদ্র স্রোত দেখা যায় কোথায়? মাদাগাস্কার উপকূলে, বিতে রয়েছে পেরু ইকুয়েডর উপকূলে, সিতে রয়েছে জাপান উপকূলে, ডিতে রয়েছে অস্ট্রেলিয়া উপকূলে। কোনটি হবে চটজলদি বলবে? এল নিনো, এল নিনো, এল নিনো কথার অর্থ হলো কিন্তু খ্রিস্ট চাইল্ড, দুরন্ত বালক, খ্রিস্ট চাইল্ড, দুরন্ত বালক, ঠিক আছে? তো বা ছোট্ট বালক, তো এখানে লিটল চাইল্ড, যাকে বলা হয় লিটল চাইল্ড। তো এখানে তোমরা যারা করেছো বি, তোমাদের উত্তর সঠিক। তোমরা কিন্তু ফুললি ফুললি উত্তর তোমরা সবাই উত্তর দিচ্ছ, সত্যি সত্যি, মানে একজনের আমি ভুল দেখলাম না, মানে প্রত্যেকে তোমরা কিন্তু উত্তর সঠিক দিয়েছো। গেমার, তারপরে কি আছে দেখে নিচ্ছি, শাশ্বতী কুমার, ওকে, তোমরা সত্যি সত্যি, তুহিনা খাতুন, ওকে, তোমরা উত্তর তোমাদের সঠিক হয়েছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পেরু ও ইকুয়েডর উপকূল, ইকুয়েডর উপকূল। আর আমি কিন্তু চিত্র এঁকে দেখাতে পারছি না, সময় অনেক লাগবে, তাই আমি দেখাবো না। এরপরে ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়ায় 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 করবে, ক্যালিফোর্নিয়ায় যে জলবায়ু অঞ্চলটিতে অবস্থিত সেটির নাম কি? মৌসুমী জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, তুন্দ্রা জলবায়ু, তারপরে রয়েছে তোমাদের নিরক্ষীয় জলবায়ু। দেখো একদম লেট করবে না, এই কোশ্চেনে কোনো লেট করার মতো তোমাদের কোনো জায়গা নেই, হ্যাঁ, কোনো জায়গা নেই। এই ধরনের কোশ্চেন নিয়ে তোমরা, তোমাদের লেট করার মতো কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে?
যারা ফেসবুক থেকে তোমরা দেখছো তোমাদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছো। আর আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, তোমরা দেখো, তোমরা যারা ইউটিউব থেকে দেখছো, তোমরা ইউটিউবে তো আমার এখন বর্তমানে 78,000 প্রায় 900 সাবস্ক্রাইব হয়েছে তোমাদের ভালোবাসায়, তোমাদের জন্য। এই সাবস্ক্রাইব কিন্তু আমার নয়, তোমাদের, ঠিক আছে? এই চ্যানেল আমার নয়, এই চ্যানেল তোমাদের, তোমাদের জন্য সবকিছু, ঠিক আছে? সুতরাং 1 লক্ষ হলে আমি আশা করি এই যেই প্লে বাটন পাওয়া হবে সেটি কিন্তু আমার জন্য নয়, আমি তোমাদের জ্ঞাপন করব, তোমাদের মানে তোমাদের আমি এটা এই মানে এই যেটি রয়েছে, যেটি আমি পাবো তোমাদের আশায়, তোমাদের ভালোবাসায়, তোমাদের আমি দিয়ে দেবো, হ্যাঁ তোমাদের দিয়ে দেবো। সুতরাং তোমরা কিন্তু যারা এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখছো, তোমরা ফেসবুক থেকে কিন্তু আমাকে তোমরা ফলো করো, ঠিক আছে? ফলো বাটন কিন্তু আমি ভিডিও শেষে দিয়ে দেবো, তোমরা কিন্তু ফলো বাটন ফলো করে রেখো ফেসবুক পেজ থেকে। আর ইউটিউব থেকে তোমরা যারা দেখছো তোমাদের তো অসংখ্য ভালোবাসা, আর অবশ্যই তোমরা এইভাবে জুড়ে থাকো, আমিও তোমাদের সঙ্গে জুড়ে থাকবো। তো ক্যালিফোর্নিয়ার জলবায়ু তোমরা বলেছো ভূমধ্যসাগরীয় অঞ্চল, উত্তর তোমাদের সঠিক হয়েছে, সঠিক সঠিক সঠিক, বি ইজ দ্য কারেক্ট আনসার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো, তবে একটা কথা মাথায় রাখবে, ক্যালিফোর্নিয়া ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়, কিন্তু কিন্তু ক্যালিফোর্নিয়ায় কিন্তু ভূমধ্যসাগরীয় অঞ্চলে যায় জলপাই, আঙ্গুর, আপেল, কমলা লেবু, এই ধরনের কিন্তু উদ্ভিদ, এই ধরনের উদ্ভিদ কিন্তু ক্যালিফোর্নিয়ায় খুব কম দেখা যায়, ঠিক আছে? তার মানে ক্যালিফোর্নিয়ায় ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায় কিন্তু উদ্ভিদ দেখা যায় না। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ভারতের মিথেন গ্যাসের প্রধান উৎস কি, সোর্স কি? CH4। দেখো ভারতের মিথেন গ্যাসের প্রধান উৎস কি? ধান চাষের জমি, ফলের বাগান, ফুলের বাগান, আর রয়েছে চা বাগান। কি হবে, কি হবে, কি হবে? দেখে নিচ্ছি, এক একজন পণ্ডিত তোমরা আছো, তোমরা এক একজন পণ্ডিত দেখে নিচ্ছি। ধান চাষের জমি, ওকে ওকে, রাইট রাইট। তুষার দাস, দীপ দাস, রোহিত, তোমাদের সবাই নাম, নয়ন তারা মাঝি, শুভদীপ, আরমান, দেখো ব্লক 01, গেমার, অঙ্কিতা পান্ডে, দীপ, সবার নাম আমি কিন্তু নিতে পারছি না, এক্সট্রিমলি সরি, তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, তোমরা কষ্ট পাবে না। তোমরা যারা করেছো ধানের জমি, এই ধানের জমি ভারতবর্ষের সব থেকে বেশি গ্যাস উৎপন্ন হয় মিথেন গ্যাস, CH4, মিথেন গ্যাসের সংকেত কিন্তু CH4। ওকে, চলো এরপরে রয়েছে তোমাদের দেখো 11 সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তার নাম কি? দেখো তার নাম কি আমি বলে দিচ্ছি, গ্রিন ডেটা বুক আছে, তারপরে গ্রিন কার্ড আছে, সিতে আছে রেড ডাটা বুক, ডিতে আছে রেড ডাটা কার্ড। কি হবে, কি হবে, কি হবে? দেখে নিচ্ছি। লাকি বলছে ধানের জমি, ঠিক আছে লাকি হয়েছে। তো দেখে নিচ্ছি D11 দেখি, রেড ডাটা বুক। তোমরা যারা করেছো রেড ডাটা বুক, দুই একজনের হয়নি, কিন্তু বাকি সবাই হয়েছে রেড ডাটা বুক। এটাই কিন্তু উত্তর হবে, ঠিক আছে? সংরক্ষণযোগ্য উদ্ভিদ বা যে সমস্ত বিপন্ন বা বিপদগ্রস্ত উদ্ভিদগুলো রয়েছে, সেই সমস্ত উদ্ভিদ বা প্রাণীগুলোকে যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে কিন্তু রেড ডাটা বুক বলে, IUCN। এই রেড ডাটা বুক কিন্তু প্রকাশ করে সম্ভবত 63 সালে, ঠিক আছে? তো অবশ্যই, আর প্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমাদের একটা কথা বলে দিচ্ছি, এখানে তোমরা ফলো করো। দেখো লাস্ট মিনিট সাজেশন, এই লাস্ট মিনিট সাজেশনে কিন্তু একটা পেজ থাকবে, জাস্ট একটা পেজ থাকবে। এই পেজটি দেখো পিডিএফ আকারে পাবে। সেই সঙ্গে তোমাদের কিন্তু ফুললি তোমাদের 12টি অধ্যায়ের এমসিকিউ, তারপরে রয়েছে এসএকিউ, তারপরে রয়েছে দেখো তোমাদের ব্রড কোয়েশ্চেন। এই ব্রড কোয়েশ্চেন দেখো ভিভিআই থাকে, তোমরা জানো। ট্রিপল স্টার মানে এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর ডবল স্টার যেগুলো রয়েছে সেগুলো একটু কম গুরুত্বপূর্ণ। তো যারা এই পিডিএফ নেবে, তোমাদের কিন্তু এই পিডিএফ নিতে গেলে কিন্তু দেখো, তোমরা এই নম্বরে 7890404016 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। তবে কিন্তু এই পিডিএফ নিতে গেলে দেখো, তোমাদের কিন্তু সঙ্গে তোমরা এবিটিএ আর WBS এর টেস্ট পেপারে কিন্তু সম্পূর্ণ সলভ পাবে। তবে কিন্তু তোমাদের কিন্তু দাম আমি কমিয়ে দিয়েছি তোমাদের জন্য 145। যারা 145 পেমেন্ট করবে, ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করবে, এটা কিন্তু 4040, এই নাম্বারে যারা যোগাযোগ করবে তোমরাই কিন্তু এই পিডিএফ পাবে মাত্র 145। তোমরা জানো
এই পিডিএফ এর মধ্যে থাকছে কিন্তু দেখো ব্রড কোশ্চেন গুলো থাকছে, এমসিকিউ এসিকিউ তো থাকছেই। ব্রড কোশ্চেন গুলোর মধ্যে থাকছে কি বলতো, গুরুত্বপূর্ণ সমুদ্রের তরঙ্গের কার্যের ফলে গঠিত ভূমিরূপ, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের যে জীবন চক্র, তারপরে রয়েছে তোমাদের দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য, রয়েছে ঘূর্ণবাদ প্রতি ঘূর্ণবাদের পার্থক্য, তারপর রয়েছে কুইনারি কোয়াটার্নির পর্যায়ের ক্রিয়াকলাপের পার্থক্য। ঠিক আছে, এই ধরনের গুরুত্বপূর্ণ কোশ্চেন থাকবে। দক্ষিণ ভারতে কফি উৎপাদনের জন্য বিখ্যাত কেন, এই ধরনের কোশ্চেন থাকবে। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ভারতবর্ষ বর্তমানে এগিয়ে কেন, এই ধরনের কোশ্চেন থাকবে কিন্তু তোমাদের কোথায় থাকবে, তোমাদের পিডিএফ এ। যারা এই সাজেশন নেবে, উত্তর নেবে, তারাই কিন্তু এই পিডিএফ গুলো পাবে। আর তোমাদের ফ্রি ক্লাস, তোমাদের এক্সাম গুলো নিচ্ছি ফ্রিতে। ফ্রিতে, তোমরা কোনো টেনশন করবে না, এই এক্সামের জন্য তোমাদের কোনো টাকা পয়সার ব্যাপার নেই। তবে পিডিএফ আমি কষ্ট করেছি, 1.5 থেকে 2 মাস বসে বসে খেটেছি, সেই হিসেবে সেই কষ্টের মূল্য তোমাদের মাত্র 145। ঠিক আছে, চলো আর কথা নয়। এরপরে রয়েছে তোমাদের, রয়েছে 12 জৈব দুর্যোগের উদাহরণ কি। দেখো জৈব দুর্যোগ, এই জৈব দুর্যোগের উদাহরণ কি, বিষাক্ত গ্যাস, ইউট্রফিকেশন, খরা, তারপরে বন্যা। কে কে পারবে দেখে নিচ্ছি, কে কে পারবে। ট্রুলাইন বলছে সুন্দর, তোমার পিডিএফ এর সব থেকে বেস্ট দাদা। লাকি বলছে তোমার পিডিএফ সব থেকে বেস্ট। লাকি, ইটস লাকি, থ্যাংক ইউ লাকি, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ লাকি। হ্যাঁ, দাম অনেক কম করেছি। তো অনেকের দেখো আগে ছিল কিন্তু 165, এই 165 দেখো সবার কেনা কিন্তু সম্ভব নয়, তাই এটা বাদ দিয়ে তোমাদের মাত্র 145 করেছি রাখি। ঠিক আছে, 145-এ তোমরা সাজেশন পাচ্ছ, এবিটি টেস্ট পেপারের সম্পূর্ণ সলভও পাবে। ঠিক আছে, আর অবশ্যই চিত্র থাকছে, চিত্র চাইলেও কিন্তু আমি চিত্র তোমার আলাদা করে দিয়ে দেবো, কারণ সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এই চিত্র কিন্তু তোমাদের লিখতেই হবে। ঠিক আছে, তবে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ উল্লেখ করে দিতে পারে ভৃগু, উল্লেখ করে দিতে পারে সামুদ্রিক ভৃগু, তরঙ্গ কর্তৃক মঞ্চ, তারপরে দিতে পারে গুহা, তারপরে ব্লো হোল, জিও, এগুলো কিন্তু উল্লেখ করে দিতে পারে। ওকে, চলো অনেক কথা বলেছি, তোমরা কিন্তু উত্তর সবাই বলে দিয়েছো, বি ইজ দ্য কারেক্ট আনসার, থ্যাংক ইউ। ইউট্রফিকেশন, দেখো জৈব দুর্যোগের উদাহরণ হলো ইউট্রফিকেশন। ইউট্রফিকেশনের বাংলা হলো রোহিত আলী। রোহিত আলী বারবার বলছে বি, ঠিক আছে রোহিত আলী, তোমার উত্তর কিন্তু সঠিক হয়েছে। তবে তবে এই ইউট্রফিকেশনের বাংলা হলো অতি পুষ্টিকতা। এই ইউট্রফিকেশনের বাংলা হলো অতি পুষ্টিকতা। ওকে, চলো আমি দেখে নিচ্ছি, তোমাদের রয়েছে 12 সেবা ক্ষেত্রের কাজকর্মে নিযুক্ত কর্মীদের কি বলা হয়। সেবা মানে দেখো, সেবা মানে সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টর দেখো, SERVIC, সার্ভিস সেক্টর। সেক্টর দেখো, এই সার্ভিস সেক্টরকে আর একটা নাম আছে কিন্তু টারসিয়ারি অ্যাক্টিভিটি। দেখো, টারসিয়ারি অ্যাক্টিভিটি। এই টারসিয়ারি অ্যাক্টিভিটি বা তৃতীয় পর্যায়ে, না আমি বলেই দিয়েছি রে, ও মাই গড। সেবা ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মীরা, দেখি তোমরা কে কি করছো। গোলাপি, গোলাপি, ভেরি গুড, ভেরি গুড, গোলাপি স্যার। দেখো পিডিএফ এর কথা তোমরা কিন্তু একদম শেষে বলবে, ঠিক আছে, তোমরা হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো। তোমরা হোয়াটসঅ্যাপ এখন কিন্তু করবে না, তোমরা 7890404016 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো। তো যাই হোক, তোমরা কিন্তু সেবা ক্ষেত্রের সঙ্গে যারা করেছো গোলাপি, গোলাপি পোশাকের কর্মী, ভেরি গুড, মাই গড, তোমরা পুরো ফুললি প্রিপারেশন তোমরা কিন্তু এবার নিয়েছো, যা বুঝতে পারলাম। যারা আমার ক্লাস রেগুলার করো, বা বিগত তোমাদের 13 থেকে 14টি তোমাদের কিন্তু মক টেস্ট দিয়েছি আগে, যেই মক টেস্ট গুলো তোমাদের দিয়েছি, তোমরা যারা এখনো দেখোনি, সেই মক টেস্ট পারলে কিন্তু দেখে এসো। আমি ডেসক্রিপশন লিংকে এই ভিডিও শেষে আমি তোমাদের দিয়ে দেবো, পারলে সময় থাকলে গল্পের মতো দেখে এসো। চলো, তোমাদের এটি সঠিক হয়েছে। লাল তো তোমরা জানো, লাল কিন্তু প্রথম পর্যায়, সাদা কিন্তু চতুর্থ পর্যায়, নীল কিন্তু ব্লু কলার ওয়ার্কার কিন্তু দ্বিতীয় বা শিল্পের পর্যায়ে রয়েছে। তারপরে রয়েছে তোমাদের 14 একটি প্রধান শস্য চাষের মাঝে অন্য একটি অপ্রধান শস্য চাষ করাকে কি বলে। আর্দ্র কৃষি, শুষ্ক কৃষি, মিশ্র কৃষি, ইন্টারকালচার বা আন্তঃকৃষি। ইন্টারকালচার বা দেখো আমি লিখে দিচ্ছি আন্তঃকৃষি। আন্তঃকৃষি কি হবে দেখে নিচ্ছি। তোমরা সবাই উত্তর, আমার কিছু বলার নেই, কিচ্ছু বলা নেই। অঙ্কিত পান্ডে, সুর সাধনা, জয় বলক, রোহিত, সুসেন মাহাতো, নয়নতারা মাঝি, বাপি, তুষার, সাগর, সৌরভ, গৌরব, জয়,
সবাই সবাই পাপিয়া সূত্রধর, আহ ফৌজি, একে ফৌজি। ও মাই গড, কিছু বলার নেই, আর কোনো কথা বলবো না, একটা কথা বলবো না। তোমাদের উত্তর সঠিক। আন্তঃকৃষি, ইন্টার কালচার বা ইন্টার কালচার, আন্তঃকৃষি। তোমাদের উত্তর সবাই সঠিক, উত্তর ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 15 আইসোটিম। আইসোটিম, এখানে কিন্তু আইসোডোপেন নয়, আইসোডোপেন নয়, আইসোটিম কথাটির অর্থ হলো সম পরিবহন ব্যয় রেখা, যৌথ বিতে যৌথ পরিবহন ব্যয় রেখা, সম মুনাফা রেখা, কোনোটাই নয়। উত্তর কি হবে? দাগ নাম্বার চেয়ে আমি, দয়া করে দাগ নাম্বার দাও। প্রদ্যুৎ মন্ডল, মিশ্র কৃষি হয়েছে। ও মিশ্র কৃষি বলা যাবে না, ওটা আন্তঃকৃষি, বুঝলে, আন্তঃকৃষি। রোহিত, উদয়, মালাকার কি, মালহোত্তা কি, কি উদয় 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 মালহর, উদয় মলোহর। এরপরে তপন ঘোষ, ওকে ওকে। সৌরভ, সৌভিক ঘোষ, দেখে নিচ্ছি। ও মাই গড, সবাই উত্তর কি বলেছে? ইয়েস, রাইট রাইট, সবাই 100% তোমরা রাইট করেছো। এখানে সম পরিবহন ব্যয় রেখা, ঠিক আছে, এই আইসোটিম হলো সম পরিবহন ব্যয় রেখা। আর যদি বলতো আইসোডোপেন, তখন সম পরিবহন ব্যয় রেখা এবং কাঁচামাল হবে, দুটোই কিন্তু হবে, দুটোই কিন্তু হবে। এখানে কিন্তু আইসোটিমের ক্ষেত্রে শুধু সম পরিবহন ব্যয় রেখা দ্বারা যোগ করলে যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে আইসোটিম বলে। এরপরে শিকড় আলগা শিল্প, এই কোশ্চেনটি তোমরা সবাই পারবে। তো আমি আশা করি কোশ্চেনটি সবাই পারবে, সবাই পারবে। দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি। 15 15 হয়ে গেছে বাবু। রাধিকা 15 রে। শাহিন, দাগ নাম্বার বলবে। শাহিন ইউটিউব বলছে বি, কার্পাস বা তুলো। দেখি, সুর সাধনা বি, পাপিয়া, ও মাই গড, ফৌজি, মুক্তার, তারপরে বলছে রোহিত আলী, রোহিত আলী, ঠিক আছে, তোমাদের উত্তর সবাই সঠিক, সবাই উত্তর সঠিক। কার্পাস বয়ন শিল্প, একটা কথা বলে দিচ্ছি, শিল্প কার্পাস বয়ন শিল্প কিন্তু শিকড় আলগা শিল্প, ঠিক আছে। ওজন, দেখো এটা কিন্তু বলা হয় শিকড় আলগা শিল্প বলা হয়। আর একটা কথা আমার এই মুহূর্তে মনে নেই, এই শিল্প সম্পর্কে আরেকটা কথা ছিল, ওজন হ্রাসকারী একটা শিল্প আছে কিন্তু, ওজন হ্রাসকারী শিল্প, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 18 কুইনারি ক্রিয়াকলাপে বেশি ব্যবহৃত হয় কি? কুইনারি কথার মানে কি? কুইনারি দৈহিক শ্রম, তারপরে যান্ত্রিক শ্রম বিতে, মস্তিষ্ক শ্রম, সবকটি সঠিক। দেখে নিচ্ছি। 18 দাগ নাম্বার বলবে, তোমরা 18 লিখলেই হবে, রোমান হরফে লেখার দরকার নেই। 18 সি, মস্তিষ্ক শ্রম। ও মাই গড স্যার, আমি স্যার এক্স স্টুডেন্ট। ওকে, তুমি যে আমার সঙ্গে যুক্ত হয়ে আছো, ট্রু লাইন, তোমাকে আমার বুক ভরা আন্তরিক ভালোবাসা, ট্রু লাইন। তুমি আমার এক্স স্টুডেন্ট, তুমি যে আমার সঙ্গে জুড়ে আছো, এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। দেখে নিচ্ছি, তোমরা সবাই কিন্তু বলে দিয়েছো মস্তিষ্ক শ্রম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কুইনারি, কুইনারিকে কিন্তু তোমরা আরেকটা বলতে পারো থিঙ্ক ট্যাঙ্ক, থিঙ্ক ট্যাঙ্ক, THINK, থিঙ্ক ট্যাঙ্ক, TANK। থিঙ্ক ট্যাঙ্ক কথার মানে হলো বুদ্ধির ভান্ডার, বুদ্ধির বুদ্ধির ভান্ডার, ঠিক আছে, বুদ্ধির ভান্ডার, ঠিক আছে। তোমাদের কিন্তু মস্তিষ্ক শ্রম, ঠিক আছে, উত্তর কিন্তু তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। আর দেখো, গবেষণা যদি থাকে, গবেষণা, এই গবেষণা কিন্তু হবে চতুর্থ। বারবার বলছি, তোমরা কিন্তু অনেক জায়গায় পাবে পঞ্চম, গবেষণা কিন্তু চতুর্থ। যদি বলা হয় গবেষণা ও পরামর্শ, গবেষণা ও পরামর্শ, তখন কিন্তু হবে পঞ্চম। শুধু গবেষণা কিন্তু চতুর্থ বা কোয়াটারনারি পর্যায়ের ক্রিয়াকলাপ। দেখে নিচ্ছি, এরপরে তোমাদের রয়েছে শিপিং লাইন। দেখো 17 শিপিং লাইন, শিপিং লাইন হলো কি? আন্তর্জাতিক সীমানা, তারপরে জাহাজ, জাহাজ নির্মাণ কোম্পানি, জাহাজ চলাচলকারী পথ, তারপরে মালবাহী জাহাজ। দেখে নিচ্ছি শিপিং লাইন, লাইন বলেছি কিন্তু, লাইন লাইন আমি বলে দেব। দেখে নিচ্ছি 17 17 17 কিন্তু বলবে, আমি কিন্তু 18তে এখন যাবো না। 17 প্রদ্যুৎ মন্ডল, 17 বি, প্রদ্যুৎ 17 বি, সরি 17 বি। দেখে নিচ্ছি, তোমাদের 90% ঠিক করেছো, 90%। 17 বি, না, তোমাদের উত্তর মিস্টেক,
এই কোশ্চেনটির উত্তর মিস্টেক। শিপিং লাইন মানে যে চলাচলকারী পথ সেটা ভাববে না কিন্তু। এখানে শিপিং লাইন কথার মানে হলো জাহাজ, জাহাজ কোম্পানি, জাহাজ কোম্পানি। শিপিং লাইন কথার মানে হলো জাহাজ কোম্পানি, মনে থাকে যেন জাহাজ কোম্পানি। আর যদি বলা হয় শিপিং লেন, লেন কথাটা যুক্ত থাকে লেন, লেন, তখন কিন্তু হবে লেন থাকলে কিন্তু হবে পথ, পথ মানে তখন তোমাদের উত্তর হবে কিন্তু এটা, তখন জাহাজ চলাচলকারী পথ, লেন থাকলে কিন্তু পথ। তোমরা জানো না কলকাতায় জগদীশ চন্দ্র বসুর লেন, ঠিক আছে, বিভিন্ন যে লেনগুলো আছে, লেন কথার মানে পথ, রাস্তা, ঠিক আছে। আর যদি বলা হয় লাইন, লাইন বললি বিভিন্ন কোম্পানি, মনে থাকে যেন এটা। এরপরে রয়েছে দেখো তোমাদের 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের প্রতি বর্গ কিলোমিটারে মানে প্রতি হাজার পুরুষে নারীর সংখ্যা কত? অর্থাৎ 1000 জন, 1000 জন পুরুষে নারীর সংখ্যা কত? দেখি কে পারবে। 19-এ, ডি বললে, ডি বললে সবাই ডি, নামগুলো বলছি না, এক্সট্রিমলি সরি নামগুলো বলছি না, সবার উত্তর সঠিক। 940 জন, উত্তর কিন্তু হবে 940 জন। ভেরি গুড, ভেরি গুড। তোমরা কিন্তু সত্যি প্রিপারেশন কিন্তু তোমাদের একদম ফুললি। আর লাস্টে একটা কথা বলবো, যাদের ভোট বেশি পড়বে সেই সাবজেক্টে কিন্তু লাইভ আমি আজকে তো ভূগোল দিয়েছি, কালকে পরিবেশবিদ্যা, কালকে কিন্তু পরিবেশবিদ্যা লাইভ 8টার সময়। তারপরে পরশুদিন কি করাবো, রাষ্ট্রবিজ্ঞান না ইতিহাস না তোমাদের এডুকেশন। তবে তোমরা কিন্তু কমেন্ট করবে, কমেন্ট করবে, এখন নয়, এখন নয়, ভিডিও শেষে লাইভ যখন শেষ হয়ে যাবে তখন। চলো আর কথা নয়, উত্তর কিন্তু চুপি চুপি দেখে নাও, উত্তর কিন্তু ডি। ভারতের নারী ও পুরুষের অনুপাত কত? অপশন ডি, 1940 জন, ঠিক আছে, একদম কোনো কথা নয়। এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। শুষ্ক বিন্দু বসতি কাকে বলে, আর্দ্র বিন্দু বসতি কাকে বলে? 2 নম্বরে কোশ্চেন দেওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। এবার আমার সাজেশনে কিন্তু রয়েছে, দেখো তোমরা বলো একটি পুষ্করণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তার নাম কি? কোনো পুকুর, এই যে একটা পুকুর, তোমাদের বাড়ির পাশে একটা পুকুর, এই একটা পুকুর, ঠিক আছে, এই যে পুকুর, এই পুকুরকে কেন্দ্র করে কোন ধরনের জনবসতি গড়ে ওঠে? চটজলদি বলবে। কুড়িতে, কুড়িতে, কুড়িতে দেখে নিচ্ছি বি, কুড়িতে বি, কুড়িতে বি। দেখো তোমরা কিন্তু এই এই এটা কিন্তু আমাকে বলবে লাস্টে যখন লাইভ ক্লাস বন্ধ হয়ে যাবে। এখন কিন্তু তোমরা যে কমেন্ট করছো ইতিহাস, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, কিন্তু সেটা কিন্তু তোমার এখন কিন্তু আমি পরে দেখতে পারবো না, লাইভ শেষে তোমরা কমেন্ট করবে। দেখো দেখে নিচ্ছি তোমাদের উত্তর, চুপি চুপি পুষ্করণীকে কেন্দ্র করে, মানে পুষ্করিণীকে কেন্দ্র করে কোন ধরনের জলবসতি দেখে নিচ্ছি, আর্দ্র, আর্দ্র। ও মাই গড, বিকাশ মন্ডল আর্দ্র বললো, ঠিক আছে। আর দেখে নিচ্ছি তোমরা আম, তোমাদের উত্তর সঠিক, থ্যাংক ইউ। আর্দ্র, আর্দ্র বিন্দু বসতি, ঠিক আছে। একটি পুষ্করিণীকে কেন্দ্র করে আর্দ্র বিন্দু বসতি গড়ে ওঠে, এটা কিন্তু আর্দ্র। এই পুষ্করিণী কেন্দ্র করে দেখো চারিদিকে, চারিদিকে জনবসতি গড়ে উঠেছে, দেখো, দেখেছো, এটার নাম হলো আর্দ্রবিন্দু বসতি। আর একটা কথা বলছি, তোমরা আমাকে বলো তো, তোমরা অন্য একটা উদাহরণ দাও তো, যে পুষ্করণীকে কেন্দ্র করেছে আর্দ্রবিন্দু বসতি গড়ে ওঠে। এই পুষ্করণীকে পুকুর, এই পুকুর বা পন্ড, পন্ড ছাড়া তোমরা আর কি উদাহরণ জানো? পন্ড ছাড়া, পুকুর ছাড়া, পুকুর ছাড়া আর তোমরা কি উদাহরণ জানো? একটা এক্সাম্পল দাও চট জলদি, তার নাম আমি ঘোষণা করব, তার নাম আমি এখন ঘোষণা করব। আদ্রবি, লাকি ঠিক আছে, সুস্বাদুরা ঠিক আছে, ডি, ডি ঠিক আছে। কিন্তু আমার প্রশ্ন হলো তোমরা একটা উদাহরণ দাও, আদ্র, আদ্র বিন্দুর আর একটা উদাহরণ দাও, আদ্র বিন্দুর আরেকটি উদাহরণ চাই, কে পারবে? পুকুর ছাড়া, পুকুর বাদ দাও, পুকুর বাদ দিয়ে দাও। অঙ্কিত ঘোষ, 21 আমি বলছি না, এখন 21 আমি বলছি না, দেখে ছাড়া কে পারে? জলাশয়, জলাশয়, দেখো খাল বিলকে কেন্দ্র করে কিন্তু খালকে কেন্দ্র করে রৈখিক জনবসতি গড়ে ওঠে। জলাশয়, হ্রদ বলেছো ঠিক আছে, কিন্তু একটা উদাহরণ তোমরা কিন্তু অনেকেই বলনি। প্লায়া, ইয়েস প্লায়া, 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 প্লায়া রয়েছে, প্লায়া, প্লায়া হবে। দেখো এই যে প্লায়া, প্লায়াও হবে, আর একটা রয়েছে কিন্তু মরুভূমিতে দেখা যায়, ঠিক আছে, মরুভূমিতে দেখা যায়, কে পারবে? মরুভূমিতে দেখা যায়। ভৌমজলের উৎসকে কেন্দ্র করে ভৌমজল হবে, ভৌমজল হবে, প্রস্রবণ, প্রস্রবণ হবে। আর একটা রয়েছে মরুভূমিতে,
মরুদ্যান, মরুদ্যান এই কথাটা কিন্তু তোমরা কেউ বলনি। মরুদ্যান সবাই বলেছো, কিন্তু এই মরুদ্যানকে কেন্দ্র করেও কিন্তু আর্দ্রবিন্দু বসতি গড়ে ওঠে। এখন অনেকে বলছো তোমরা, ইয়াসমিন এখন বললে, ঠিক আছে, এটাও মনে রাখবে। চলো তোমরা দেখে নিচ্ছি, তোমাদের রয়েছে 21 ছত্তিশগড়ের একটি কয়লা উৎপাদনকারী কেন্দ্রের নাম কি? দেখো আমরা জানি আমাদের ভারতবর্ষের ছত্তিশগড় রয়েছে, এই ছত্তিশগড়ের একটি কয়লা উত্তোলনকারী নাম কি? পায়লাডিলা, বিলাসপুর, দাল্লি রাজহারা, কোরবা। দেখে নিচ্ছি কে পারবে, কে পারবে দেখে নিচ্ছি, কে পারবে চট জলদি আমাকে বলবে, লেট করবে না। দেখো এই ছত্তিশগড়কে কেন্দ্র করে তোমরা যারা করেছো কোরবা, কোরবা কিন্তু ইজ দ্য কারেক্ট আনসার, একটি বিখ্যাত কয়লা খনি অঞ্চল। দেখো 21 কিন্তু তোমাদের হবে ডি, ডি ইজ দ্য কারেক্ট আনসার, কোরবা ছত্তিশগড় একটি কয়লা উত্তোলনকারী অঞ্চল। ঠিক আছে, চলো এরপরে রয়েছে তোমাদের বিভাগ খ। এই খ বিভাগের মধ্যে রয়েছে দেখো নগ্নি ভবন কাকে বলে। দেখো তোমরা না পারলে আমি উত্তর দিয়ে দেবো, এই এস এ কিউতে তোমরা না পারলে উত্তর আমি বলে দেব, তবে তোমরা শর্টে কমেন্ট করবে, শর্টে কমেন্ট করবে, আমি উত্তরগুলো বলে দেবো। তোমাদের কিন্তু একবার দেখা হয়ে যাবে, শোনা হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। আমি কথা দিচ্ছি তোমাদের পুরো সম্পূর্ণ মুখস্থ হয়ে যাবে। তার জন্য তোমাদের ধৈর্য ধরে এই 14টি কোশ্চেন তোমাদের উত্তর দেখতে হবে। এই 14টি কোশ্চেনের মধ্যে যে 5টি দেবে না, 7টি কোশ্চেন দেবে না, এমন কি গ্যারান্টি আছে? আমি তো আছি, আমি তো বলবো, তোমরা না পারলে আমি বলবো। চলো নগ্নি ভবন কাকে বলে। দেখো নগ্নি ভবন কাকে বলে আমি বলে দিচ্ছি। দেখো আবহাওয়া বিকার, ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত ক্রিয়ার ফলে যখন নিচের শিলাস্তর যখন উন্মুক্ত হয়ে যায়, উলঙ্গ হয়ে যায়, তখন তাকে নগ্নি ভবন বলে। অর্থাৎ আবহাওয়া বিকার, তারপরে রয়েছে দেখো ক্ষয়ীভবন, তারপরে রয়েছে দেখো কি পুঞ্জিত ক্ষয়। ঠিক আছে, এই আবহাওয়া বিকার, ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয়, এই 3টি সম্মিলিত ক্রিয়াকলাপের ফলে কিন্তু নগ্নি ভবন সৃষ্টি হয়। ঠিক আছে, অর্থাৎ ভূগর্ভের শিলা উন্মুক্ত হয়ে যায়। এরপরে চলো রয়েছে গিজার বা গাইজার কাকে বলে। তোমরা কিন্তু এক কথায় লিখবে, উদয় বলে দিয়েছো স্যার, প্লায়ও বলা হয়। ঠিক আছে, উদয় মালাকার, ঠিক আছে। পার্বো দাদা, লাকি বলছে পার্বো দাদা, থ্যাংক ইউ লাকি। এরপর দেখো রয়েছে গিজার কাকে বলে। দেখো ভূগর্ভের উত্তপ্ত জল যখন ভূপৃষ্ঠের কোনো দুর্বল জায়গা বা শিলার ফাটল দিয়ে কয়েক মিনিট অন্তর অন্তর বা কয়েক ঘন্টা অন্তর অন্তর ন্যাচারালি বাইরে, মানে স্বাভাবিকভাবে যখন বাইরে বেরিয়ে আসে, ফোয়ারার মতো যখন বাইরে বেরিয়ে আসে, তখন তাকে গিজার বা গাইজার বলে। পৃথিবীর একটি বিখ্যাত গিজারের উদাহরণ হলো ইউএস এর ইয়েলো স্টোন পার্কের ওল্ড ফেথফুল গিজার। ঠিক আছে, ইয়েলোস্টোন পার্কের ওল্ড ফেথফুল গিজার একটি বিখ্যাত গিজারের উদাহরণ। ক্লাপোটিস কাকে বলে। দেখো ক্লাপোটিস কাকে বলে, তোমরা যারা পারবে, গৌরব বলেছো, ওকে গৌরব, জিন্নাত পারভিন না পারওয়ান, ওকে তোমার উত্তর সঠিক হয়েছে। বাপি শাহ উত্তর সঠিক হয়েছে। ওল্ড ফেথফুল, ঠিক আছে। এরপরে দেখো রয়েছে ক্লাপোটিস কাকে বলে। দেখো ক্লাপোটিস আমি বলে দিচ্ছি, মাথায় রাখবে, ক্লাপোটিস কাকে বলে। সমুদ্রের আর কি, বা সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলের প্রতিসরণকারী ঢেউ এবং সমুদ্র থেকে উত্থানকারী ঢেউ যখন একসঙ্গে মিলিত হয়ে যখন এরকম আওয়াজ করে, এরকম আওয়াজ করবে একটা। এটা হলো ধরো সমুদ্রের প্রত্যাবর্তনকারী ঢেউ আর সমুদ্র থেকে আগত ঢেউ, এই দুটি ঢেউ যখন উপকূলবর্তী অঞ্চলে এসে যখন একসঙ্গে কি করে আওয়াজ করে, ক্লাপের মতো, হাতে তালি দেওয়ার মতো আওয়াজ করে, মানে সেই তরঙ্গকে বলা হয় ক্লাপোটিস। ঠিক আছে, আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে দেখিয়ে দিচ্ছি, এটা হলো সমুদ্র। ঠিক আছে, এই সমুদ্র থেকে বড় বড় ঢেউ যখন এই দেখো এইদিকে উপকূল দিকে উঠে আসলো, আর প্রত্যাবর্তনকারী ঢেউ যখন সমুদ্র থেকে, মানে উপকূল থেকে যখন সমুদ্রের দিকে নেমে গেল, তখন এখানে কিন্তু একটা আওয়াজ হয়, ক্লাপ বা হাতে তালি দেওয়ার মতো একরকম আওয়াজ হয়। এই অঞ্চল, এটাকে বলা হয়, এই ধরনের তরঙ্গকে বলা হয় ক্লাপোটিস। অর্থাৎ উত্থানকারী এবং প্রতিসরণকারী
উত্থানকারী এবং প্রতিসরণকারী ঢেউ যখন একসঙ্গে মিলিত হয়ে যে হাতে তালি দেওয়ার মতো বা আওয়াজ করে যে তরঙ্গ সৃষ্টি হয় তাকে ক্লাপোটিস বলে। এরপরে চলে রয়েছে ফিয়ট উপকূল বলতে কি বোঝো? দেখো ফিয়ট উপকূল আমি বলে দিচ্ছি, মহাদেশীয় হিমবাহ, মহাদেশীয় হিমবাহ বা উপকূলীয় হিমবাহ, মহাদেশীয় হিমবাহ বা উপকূলীয় হিমবাহ যখন যখন সমুদ্রের দিকে যখন সমুদ্রের দিকে উপকূল থেকে যখন সমুদ্রের দিকে নেমে আসে, তখন ওই হিমবাহের ঘর্ষণে হিমবাহের ঘর্ষণ উপকূল উপকূল কি করে বলতো? উপকূল ঘর্ষণে অবঘর্ষণে তলদেশ ক্ষয় করে করে ইউ আকৃতির এক ধরনের উপকূল তৈরি করে, তাকে কিন্তু ফিয়ট উপকূল বলে। এই ফিয়ট উপকূলের কিন্তু আকৃতি ইউ অক্ষরের মতো, ইউ অক্ষরের মতো এই ধরনের উপকূলের আকৃতি। তবে তবে এই উপকূল দেখো আমি বলে দিচ্ছি, এই ফিয়ট উপকূল, এই ফিয়ট উপকূল কিন্তু সমুদ্রের দিকে কিন্তু গভীরতা, সমুদ্রের দিকে কিন্তু গভীরতা কম, স্থলভাগের দিকে কিন্তু গভীরতা বেশি। নরওয়ে কিন্তু এরকম অনেক ফিয়ট দেখা যায়, নরওয়ের উপকূলে অনেক ফিয়ট দেখা যায়। তার মানে ফিয়টের গভীরতা উপকূলের দিকে কিন্তু স্থলভাগের দিকে বেশি, সমুদ্রের দিকে কম। ঠিক আছে, আকৃতি ও আকৃতি সুসাধারণ, ঠিক আছে। ওকে, এরপরে রয়েছে গতিময় পুনর্জন্ম লাভ কাকে বলে? গতিময় পুনর্জন্ম লাভ কাকে বলে? চট জলদি বলবে। গতিময় পুনর্জন্ম লাভ কাকে বলে? চট জলদি বলবে যারা যারা আছো লাইনে, চট জলদি দেখো, চট জলদি দেখো আমি বলে দিচ্ছি, দেখো হ্যাঁ, ভূ আলোড়নের প্রভাবে, কি বললাম? ভূ আলোড়নের প্রভাবে ভূমিভাগের যখন উচ্চতা বৃদ্ধি পায়, উচ্চতা বৃদ্ধি পায়, তখন কি হয় বলতো? উচ্চতা বৃদ্ধি পেলে নদী তার নিম্নক্ষয়ের মাধ্যমে, নদী তার নিম্নক্ষয়ের করার ক্ষমতা কি হয়? বেড়ে যায়। তখন একে নদীর পুনর্জন্ম লাভ বলে। দেখো এটা ভূভাগ, এটা একসময় ভূভাগ ছিল, এই ভূভাগটা কি হয়েছে? আরো উপর দিকে উত্থিত হয়েছে, আরো উপর দিকে উত্থিত হয়েছে, আর এখান থেকে একটি নদী প্রবাহিত হয়েছে, এখান দিয়ে আরেকটা নদী প্রবাহিত হয়েছে। তার মানে ভূভাগ কিন্তু উত্থান এরকম ছিল, পরবর্তী পর্যায়ে দেখো ভূভাগের উত্থান কিন্তু আরো বেড়ে গেছে। এর ফলে নদী কি করেছে? নদী তার নিম্ন ক্ষয় করার ক্ষমতা, নিচের দিকে ক্ষয় করার ক্ষমতা কিন্তু আরো বৃদ্ধি পেয়েছে। একে কিন্তু নদীর পুনর্জন্ম লাভ বলে, একে কিন্তু নদীর পুনর্জন্ম লাভ বলে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে পূর্ববর্তী নদী কাকে বলে? কে পারবে আমাকে চট জলদি বলবে? কে পারবে চট জলদি বলবে? পুনর্জন্ম পূর্ববর্তী নদী কাকে বলে? দেখে নিচ্ছি কে পারবে। পূর্ববর্তী নদী, তোমরা কিন্তু শর্টে লিখবে, শর্টে। পূর্ববর্তী নদী কাকে বলে? দেখো ভূমির ভূমির বা ভূমিভাগের উত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে যে নদী তার পূর্বেকার প্রবাহ বজায় রেখে প্রবাহিত হয়, তাকে কিন্তু পূর্ববর্তী নদী বলে। যেমন শতদ্রু নদী রয়েছে, সরায়ুষ নদী রয়েছে, ব্রহ্মপুত্র নদী রয়েছে, তিস্তা নদী রয়েছে, এগুলো কিন্তু সবই পূর্ববর্তী নদীর উদাহরণ। এরপরে রয়েছে দেখো কেন্দ্র 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 বিমুখ জলনির্গম প্রণালী কাকে বলে? এই কোশ্চেনটি আশা করি সবাই পারবে। কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী কাকে বলে? এই কোশ্চেনটি আশা করি তোমরা সবাই পারবে। দেখো আমি বলে দিচ্ছি কেন্দ্র, দেখো কেন্দ্র কেন্দ্র বিমুখ বলেছে। কেন্দ্র বিমুখ মানে কি বলতো? যখন কোনো উঁচু ভূভাগ থেকে কিংবা কোনো উঁচু উঁচু ভূমিভাগ থেকে বিভিন্ন নদীগুলো যখন চারিদিকে নেমে যায়, তখন তাকে কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী বলে। বোঝা গেল? এরপরে রয়েছে ইলুভিয়েশন। ইলুভিয়েশন কাকে বলে? দেখো যে প্রক্রিয়ায় মৃত্তিকার উপরের স্তর থেকে ধৌত প্রক্রিয়ায় কিংবা ভাসমান অবস্থায় কিংবা ধৌত প্রক্রিয়ায় বিভিন্ন খনিজ পদার্থগুলো ধুয়ে 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 যখন নিচের স্তরে গিয়ে কি হয়? নিচের স্তরে গিয়ে জমা হয় বা নিচের স্তরে গিয়ে সঞ্চিত হয়, তখন তাকে কিন্তু ইলুভিয়েশন বলে। এই ইলুভিয়েশন লিখতে গেলে কিন্তু তোমাদের হবে আই আই এল এল ইউ, ইলুভিয়েশন। এটা কিন্তু মৃত্তিকার বি স্তর গঠন করে, মৃত্তিকার বি স্তর গঠন করে। এরপরে রয়েছে দেখো তোমাদের মৃত্তিকা সংরক্ষণের দুটি পদ্ধতি লেখো। মৃত্তিকা সংরক্ষণের দুটি পদ্ধতি তোমাদের উল্লেখ করতে হবে। দেখো মৃত্তিকা সংরক্ষণের দুটি পদ্ধতি, দেখো মেনলি কিন্তু দুটি পদ্ধতি হলো কারিগরি পদ্ধতি ও কৃষিজ পদ্ধতি, কারিগরি পদ্ধতি ও কৃষিজ পদ্ধতি। তার মধ্যে আমি শর্টে তোমাদের লিখে দিচ্ছি দুটি পদ্ধতি। মালচিং, কি বললাম তোমাদের? দেখো তোমাদের বলে দিচ্ছি মালচিং,
মালচিং কিন্তু একটি পদ্ধতি। আর 2 নম্বরে দেখে কন্ট্রোল কৃষি মানে সমোন্নতি কৃষি, সমোন্নতি কৃষি, বোঝা গেল এগুলো। এরপরে রয়েছে ঘূর্ণপাতের চক্ষু কাকে বলে। দেখো ঘূর্ণপাতের চক্ষু তোমরা সবাই জানবে ঘূর্ণপাতের চক্ষু কাকে বলে। দেখো ক্রান্তীয় ঘূর্ণপাতের কেন্দ্রস্থলকে ঘূর্ণপাতের চক্ষু বলে। কি বললাম? ক্রান্তীয় ঘূর্ণপাতের কেন্দ্রস্থলকে ঘূর্ণপাতের চক্ষু বলে। এই ঘূর্ণপাতের চক্ষুর মাঝখানে কিন্তু কোনো রকম বায়ু প্রবাহিত হয় না, বায়ুর চাপ থাকে নিম্ন। তাই ঘূর্ণপাতের চক্ষু কাকে বলে? ক্রান্তীয় ঘূর্ণপাতের কেন্দ্রস্থলকে ঘূর্ণপাতের চক্ষু বলে। ঝুম চাষ, না না ঝুম চাষ হবে না, ঝুম চাষ হবে না, ঠিক আছে। বর্ষা প্রামাণিক ঝুম চাষে কিন্তু মৃত্তিকা ক্ষয় হয়, বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যায়, বনে দাবানল লাগে, মৃত্তিকার উর্বরতা শক্তি কমে যায়, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের এটা হলো। এরপরে রয়েছে দেখো এই ঘূর্ণপাতের চক্ষুর বিস্তার কিন্তু 10 থেকে 20 কিলোমিটার পর্যন্ত হয়। এরপরে রয়েছে দেখো অন্তর্ধ্রুত, অন্তর্ভূত নয় অন্তর্ধৃত, অন্তর্ধৃত সীমানা কাকে বলে, বা অক্লুডেড, অক্লুডেড, অক্লুডেড সীমানা, অক্লুডেড সীমানা কাকে বলে বা বাউন্ডারি, ঠিক আছে। তো আমি বলে দিচ্ছি দেখো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের বা মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাদের একদম পঞ্চম পর্যায় কিংবা শেষ পর্যায়, না সরি এক্সট্রিমলি সরি, শেষ পর্যায়ে না, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের পঞ্চম পর্যায় কিংবা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের পঞ্চম পর্যায় বা মধ্য অক্ষাংশে ঘূর্ণবাদের পঞ্চম পর্যায়। দেখো শীতল সীমান্ত যখন উষ্ণ সীমান্তকে সম্পূর্ণ ধরে ফেলে তখন যে সীমানার তৈরি হয় তখন তাকে অন্তর্ধৃত বা অক্লুশন সীমানা বলা হয়। অর্থাৎ শীতল সীমানা পুরোপুরি কি করবে, উষ্ণ সীমান্তকে ধরে ফেলবে এবং উষ্ণ বায়ু সম্পূর্ণ উপর দিকে উঠে যাবে। এটি কিন্তু নাতিশীতোষ্ণ বা মধ্য অক্ষাংশে ঘূর্ণবাদের পঞ্চম পর্যায়ে দেখা যায়। আইটিসিজেড কাকে বলে? আইটিসিজেড ইন্টার ট্রপিক্যাল কনজারভেন্স জোনস, আন্তঃক্রান্তীয় সম্মিলিত অঞ্চল। ইন্টার ট্রপিক্যাল কনজারভেন্স জোনস, আন্তঃক্রান্তীয় সম্মিলিত অঞ্চল কি? দেখো নিরক্ষীয় অঞ্চলে উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু কি হয় বলতো? নিরক্ষীয় অঞ্চলে যখন প্রবাহিত হয় তখন ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো রকম বায়ু প্রবাহিত হয় না। অর্থাৎ উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু যখন নিরক্ষীয় অঞ্চলে মিলিত হয়, ঠিক আছে, তখন একে আন্তঃক্রান্তীয় সম্মিলিত অঞ্চল বা ইন্টারট্রপিক্যাল কনজারভেন্স জোনস বলা হয়। এখানে একে আবার শান্ত মণ্ডলও বলা হয় কিংবা ডোল ড্রামও বলা হয়। ডোল ড্রাম, দেখো ডোল ড্রাম, ডোল ড্রামও বলা হয় বা শান্ত মণ্ডলও কিন্তু বলা হয়। এরপরে দেখে নিচ্ছি আমি 8 ভারতের জীববৈচিত্র্যের উষ্ণ অঞ্চলের দুটি উদাহরণ কি। দেখো ভারতের বায়োডাইভার্সিটি, এই বায়োডাইভার্সিটি হটস্পট, একটি উদাহরণ দাও তোমরা। এটি কিন্তু দেখো ভারতের বলেছি, তোমরা চটজলদি বলবে, চটজলদি। বাপি শাহ, তুমি কিন্তু যে সীমান্ত, ঠিক আছে, বাপি অন্তর্ধুতি সীমানা হয়েছে। লর্ড কৃষ্ণা ক্রান্তীয় ঘূর্ণবাদের কেন, ঠিক আছে, ঘূর্ণবাদের চক্ষু হবে। লর্ড কৃষ্ণ তুমি ঘূর্ণবাদের চক্ষু বলেছো হিমালয় পশ্চিমাঘাট, ঠিক আছে হবে, কিন্তু পার্টিকুলার উদাহরণ তোমার বলতে হবে। পশ্চিমাঘাট ঠিক আছে, হিমালয় ঠিক আছে, তবে বলবে দেখো পশ্চিমাঘাট পর্বত বললে হবে, পশ্চিমাঘাট পর্বত বা সাইলেন্ট ভ্যালি, পশ্চিমাঘাট পর্বত বা সাইলেন্ট ভ্যালি বললে হবে একটা হলো। আর হিমালয় বললে হবে, তবে বলবে পূর্ব হিমালয় বলবে, অসম বাদে পূর্ব হিমালয়, ঠিক আছে হবে। সুন্ডারল্যান্ড আছে, ঠিক আছে, এটা হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে বহির্ক্ষেত্রীয় সংরক্ষণ কাকে বলে, এক্স সিটু কনজারভেশন কাকে বলে, এক্স সিটু খুবই গুরুত্বপূর্ণ। দেখো এক্স সিটু কনজারভেশন, এক্স সিটু কনজারভেশন কাকে বলে আমি বলে দিচ্ছি দেখো যে সমস্ত বিপন্ন বা বিপদগ্রস্ত উদ্ভিদ এবং প্রাণীগুলো প্রাকৃতিক বাসস্থানে সংরক্ষণ করা সম্ভব নয়, তাদের প্রাকৃতিক বাসস্থান থেকে তাদের উদ্ধার করে কৃত্রিম পরিবেশে যখন রক্ষণাবেক্ষণ করা হয়, যখন সংরক্ষণ করা হয়, তাকে বহির্ক্ষেত্রীয় সংরক্ষণ বলে। যেমন কলকাতায় মানে হাওড়ায় বোটানিক্যাল গার্ডেন, ঠিক আছে, কলকাতার আলিপুর চিড়িয়াখানা, বীজ ভান্ডার, জিন ভান্ডার,
ঠিক আছে, এগুলো কিন্তু বইয়ের ক্ষেত্রে সংরক্ষণের উদাহরণ। এরপর রয়েছে তোমাদের মেঘ ভাঙা বৃষ্টি কাকে বলে। মেঘ ভাঙা বৃষ্টি কাকে বলে আমি বলে দিচ্ছি, মন দিয়ে শোনো। মেঘ ভাঙা বৃষ্টি কাকে বলে? পার্বত্য অঞ্চলে, পার্বত্য অঞ্চলে ক্ষণিকের জন্য কিংবা অল্প সময় যে মুষলধারে বৃষ্টিপাত সংঘটিত হয় তাকে মেঘ ভাঙা বৃষ্টি বলে। কখনো পার্বত্য অঞ্চলে গেছো তোমরা? পার্বত্য অঞ্চলে বলবে, পার্বত্য অঞ্চলে ক্ষণিকের জন্য অল্প সময়ের জন্য মুষলধারে যে বৃষ্টিপাত সংঘটিত হয় তাকে মেঘ ভাঙা বৃষ্টি বলে। আর এই মেঘ ভাঙা বৃষ্টির জন্যই কিন্তু পার্বত্য অঞ্চলে হরপা হরপা বান ডাকে, হরপা বান ডাকে। এই দুটি কোশ্চেনের মধ্যে কিন্তু একটি কোশ্চেন দেবে, আমি বলে দিলাম, এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন দেবে। আর্দ্র কৃষি কাকে বলে? আমরা দেখে নিচ্ছি আর্দ্র কৃষি। আর্দ্র কৃষি কাকে বলে? দেখো, পৃথিবীর যে সমস্ত অঞ্চলে বা যে সমস্ত দেশে হ্যাঁ বৃষ্টিপাতের প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে বা বৃষ্টিপাত হয়, সেখানে কোনো জলসেচের কোনো দরকার হয় না, সেখানে যে কৃষি কাজ করা হয় তাকে আর্দ্র কৃষি বলে। যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই সমস্ত দেশগুলোতে কিন্তু আর্দ্র কৃষি দেখা যায়, মানে মৌসুমী জলবায়ুর জন্য কিন্তু এই আর্দ্র কৃষি হয়ে থাকে। এরপরে রয়েছে তোমাদের বাজার বাগান, বাজার ভিত্তিক উদ্যান কৃষি কাকে বলে? হর্টিকালচার। হর্টিকালচার, হর্টিকালচার, বাজার বাগান বা মার্কেট গার্ডেনিং, এটাকে মার্কেট গার্ডেনিংও বলতে পারো, মার্কেট গার্ডেনিংও বলতে পারো। ভেরি গুড। ঠিক আছে, মার্কেট গার্ডেনিং কাকে বলে তোমাদের বলে দিচ্ছি। দেখো, মার্কেট গার্ডেনিং, দেখো শহরের বা কোনো নগরের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য পার্শ্ববর্তী অঞ্চলে যখন ফুল, ফল, শাকসবজি ইত্যাদি চাষ করে এবং দৈনিক দৈনিক শহরে বা বাজারে কি করা হয়, আহ, রপ্তানি করা হয় বা আমদানি করা হয়, তখন সেই কৃষিকে বলা হয় উদ্যান কৃষি। ওকে, ব্রেক অফ বাল্ক পয়েন্ট কাকে বলে? ব্রেক অফ বাল্ক পয়েন্ট কাকে বলে? দেখো, কোশ্চেনটি একটু আনকমন, তোমরা দেখে নাও। ব্রেক অফ বাল্ক পয়েন্ট কাকে বলে? দেখো, কোনো কোনো পণ্য, কোনো পণ্য বা কোনো মালপত্র, আর কি কোনো পণ্য বা কোনো মালপত্র যখন এক জায়গা থেকে যখন অন্য জায়গায় কি করা হয়, নিয়ে যাওয়া হয়, তখন তখন কোনো একটা জায়গায় বিরতি বাধ্যতামূলক, বিরতি মানে রেস্ট, বিরতি বাধ্যতামূলক, তখন সেই অঞ্চলকে ব্রেক অফ বাল্ক পয়েন্ট বলা হয়। যেমন আমরা, যেমন বলতে পারো রাশিয়া থেকে যখন তেল আমদানি করা হয়, গালফ কান্ট্রি থেকে যখন তেল আমদানি করা হয়, তখন হলদিয়া বন্দরে, তখন ধরো হলদিয়া বন্দরে নিয়ে আসতে হবে, ঠিক আছে, তখন ওই জাহাজের তেলগুলো কি করা হয় বলতো, কলকাতা ওই হলদিয়া বন্দরে নিয়ে আসা হবে, ওই জায়গা থেকে তখন কিন্তু শিল্পে নিয়ে আসতে হবে, ফ্যাক্টরিতে নিয়ে আসতে হবে। বোঝা গেল? অথবা কোনো আমাদের দার্জিলিং এর চা যখন আমরা বিদেশে রপ্তানি করব, তখন দার্জিলিং এর চা আম, বলা যায় রেলপথে বা সড়ক পথে আমরা কোথায় নিয়ে আসবো, কলকাতায়। এই কলকাতায় নিয়ে এসে সেটি কিন্তু জাহাজে করে কিন্তু বিদেশে রপ্তানি করতে হবে। তো এই যে কলকাতায় নিয়ে এসে যে বিরতি বাধ্যতামূলক, এখানে এনে ওই মালগুলোকে জাহাজে পাঠাতে হবে, তখন ওই অঞ্চলগুলো হলো কি ব্রেক অফ বাল্ক পয়েন্ট। এক কথা বলবে, যখন কোনো পণ্য সামগ্রী এক স্থান থেকে যখন অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় বিরতি বাধ্যতামূলক, তখন সেই অঞ্চলকে ব্রেক অফ বাল্ক পয়েন্ট বলে। এরপরে দেখে নিচ্ছি পৃথিবীর দীর্ঘতম রেলপথ, ট্রান্স সাইবেরিয়ান রেলপথ তোমরা বলে দিয়েছো, লর্ড কৃষ্ণা। তারপরে ন্যাচারাল ক্রিকেট বলে দিয়েছো, সাহিল বলে দিয়েছো, তামো তমোজিৎ তমোজিৎ দাস তুমিও বলে দিয়েছো, সৌরভ ক্রিয়েশন ফার্স্ট। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, তোমাদের উত্তর সঠিক, থ্যাংক ইউ। এরপরে আছে জনবিস্ফোরণ কাকে বলে? জনবিস্ফোরণ, পপুলেশন এক্সপ্লোশন, জনবিস্ফোরণ কাকে বলে? এক কথায় বলবে, কোনো দেশ বা কোনো অঞ্চলের জনসংখ্যা যদি দ্রুত বেগে বৃদ্ধি প্রাপ্ত হয়, সেই বৃদ্ধির হারকে বলা হয় জনবিস্ফোরণ। অন্যভাবে বলবে, কোনো দেশ বা কোনো অঞ্চলের জনসংখ্যা যদি আহ জন্মের তুলনায় মানে মৃত্যুর তুলনায় যখন জন্মের হার বেশি হবে, মৃত্যুর তুলনায় জন্মের হার বেশি হবে এবং পরিব্রাজন ঘটবে, ঠিক আছে, মাইগ্রেশন ঘটবে, তখন এই জনসংখ্যার এই অবস্থাকে বলা হয় জনবিস্ফোরণ, ঠিক আছে। এরপরে বলবে, দেখো উন্নয়নের সংজ্ঞা তোমরা জানো, কোনো দেশ বা কোনো অঞ্চলের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন দিকগুলো যখন সেই দেশ বা সেই অঞ্চলগুলো যখন কি হয় বলতো,
শিক্ষা দীক্ষা কারিগরি বিদ্যা দক্ষতা প্রভৃতির দিক দিয়ে যখন উন্নত লাভ করে তখন তাকে বলা হয় উন্নয়ন। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের লাস্ট কোশ্চেন আজকের মতো, ছত্তিশগড়ের ইন্দ্রাবতী নদীর প্রবাহ পথে যে বিখ্যাত জলপ্রপাত দেখা যায় তার নাম কি? তার নাম কি? চট জলদি বলবে। আর তোমরা যারা পিডিএফ নেবে আমি প্রথমেই বলে দিলাম 7890404016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। তবে তোমাদের 165 কিন্তু এখন আর লাগছে না, তোমরা টোটাল তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ লাস্ট মিনিট সাজেশন 145 টাকা পেমেন্ট করলে পাবে। তার কারণ অনেক 2 থেকে 3 মাস বসে বসে কিন্তু এই পিডিএফ তৈরি করেছি, সঙ্গে তোমরা টেস্ট পেপার সলভ পাচ্ছ, টেস্ট পেপার সলভ পাচ্ছ। ঠিক আছে, আর আরেকটা কথা বলে দিচ্ছি তোমাদের, চিত্রকূট, তোমরা যে উত্তরটি বললে চিত্রকূট জলপ্রপাত, ঠিক আছে, চিত্রকূট 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 জলপ্রপাত, এই চিত্রকূট জলপ্রপাতকে কিন্তু ভারতের নায়াগ্রা বলা হয়। এই চিত্রকূট জলপ্রপাতকে কিন্তু ভারতের নায়াগ্রা বলা হয়। চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়। ঠিক আছে, বোঝা গেল? চিত্রকূট জলপ্রপাতকে ভারতের কি বলা হয়? লিখে দিয়েছি নায়াগ্রা বলা হয়। তো তোমাদের দেখো কালকে কিন্তু তোমাদের পরিবেশবিদ্যা যাদের সাবজেক্ট রয়েছে পরিবেশবিদ্যা কিন্তু কালকে রাত 8টার সময় কিন্তু আমি কিন্তু লাইভে হাজির হব। তোমরা কিন্তু যাদের পরিবেশ, হ্যাঁ অনলি যাদের ইভিএস এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে পরিবেশবিদ্যা, তোমরা কিন্তু কালকে রাত 8টার সময় তোমরা রেডি থেকো। আর সেই সঙ্গে যাদের রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, ইতিহাস রয়েছে এবং এডুকেশন শিক্ষা বিজ্ঞান রয়েছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে যে তোমাদের পরশুদিন কোন সাবজেক্ট তোমাদের কিন্তু মক টেস্ট নেব। তবে যারা কমেন্ট বেশি করবে তাদের জন্য কিন্তু সেই সাবজেক্টে কিন্তু আমি তোমাদের মক টেস্ট তোমাদের নেব পরশুদিন। তবে এই লাইভ ক্লাসে তোমরা কিন্তু বলবে না, আমার এই লাইভ ভিডিও ক্লাস এখন শেষ করব, লাইভের পরে বলবে, এখন বললে কিন্তু তোমাদের এসএমএস কিন্তু থাকবে না। সুতরাং এই লাইভ শেষে তোমরা কিন্তু বলবে। তো অবশ্যই তোমরা ভালো থেকো, আবার তোমাদের সামনে ভূগোল নিয়ে আবার আসবো। কালকে তোমাদের রয়েছে তোমাদের পরিবেশবিদ্যা। ওকে, তো পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।